স্বাগতনের পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা আর এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার নানান ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে নারীরা অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। জলবায়ু পরিবর্তনে পুরুষদের তুলনায় নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে আন্তর্জাতিক সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে। 2015 সালের প্যারিস চুক্তিতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারীদের ক্ষমতায়নের বিষয়টি বিশেষভাবে উঠে আসে। তখন নেওয়া হয়েছিল বিশেষ কিছু পরিকল্পনাও। বাংলাদেশের সাতক্ষীরায় কিশোরীদের মাসিক চক্রে সমস্যা দেখা দিয়েছে এই এলাকার পানিতে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায়। এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে বিষণ্ণতা, উদ্বেগ এসবও। আজ অন্য পক্ষে আমরা আলোচনা করব জলবায়ু পরিবর্তনে কতটা প্রভাব ফেলে নারীর জীবনে এই বিষয়ে। সঙ্গে আছেন উন্নয়ন কর্মী ফারহানা হাফিজ এবং আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শর্মেন্দু নীলর্মী। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় যে প্রচণ্ড গরমের কারণেও এই বিষয়টা বিশেষভাবে এই সময় কিছুটা হলেও রিলেটেড বা প্রাসঙ্গিক যদি বলি, রেলিভেন্ট। ফারহান হাফিজ, আপনাকে দিয়ে শুরু করি। প্যারিস চুক্তি থেকে যদি আসি, সেখানে ওই চুক্তিটাকেই আসলে বলা হয় যে একমাত্র কপের যতগুলো সেশন হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ ধরা হয় তাকে। তারপর থেকে খুব একটা আসলে এগোয়নি। সেখানে নারীর ব্যাপারটা খুব আলাদাভাবে ছিল। তার মানে নিশ্চয়ই কোনো একটা বিষয় আছে, তা না হলে আলাদা করে আমরা বলতেই পারি যে জলবায়ু গরম তো নারী পুরুষ সবারই লাগে, আলাদা করে কেন নারীর কথা বলা হচ্ছে, বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ উর্মি, আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনার হিসেবে আনার জন্য। আমরা এ নিয়ে আগেও কথা বলেছি। আসলে প্যারিস চুক্তিতে আসার পিছনে যে কারণ, প্রেক্ষাপটটা আসলে অনেক পুরনো এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে এবং আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে জলবায়ু পরিবর্তন যে হচ্ছে আমরা সেটা বুঝছি আবহাওয়ার বিভিন্ন রকম পরিবর্তন দেখে। এবং জলবায়ু পরিবর্তন জনিত কারণে বিশেষ করে বাংলাদেশে যেটা দেখা গেছে যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ তো ছিলই, কিন্তু দুর্যোগের পরিমাণ সংখ্যাটা সেটাও কিন্তু বাড়ছে। প্রতি বছরই কোনো না কোনোভাবে আমাদের ঘূর্ণিঝড়, বন্যা সেটা আসলে হচ্ছে। এবং এই প্রাকৃতিক দুর্যোগগুলো এবং এর সাথে সাথে যেটা বাড়ছে সেটা হচ্ছে আমাদের জলবদ্ধতা, বিশেষ করে আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, এবং লবণাক্ততার যে পরিমাণ। এবং এই বিভিন্ন গবেষণায় দেখাচ্ছে যে কারণ দুর্যোগ সব মানুষকে একভাবে প্রভাব করে না। তো সেক্ষেত্রে দেখা গেছে যে নারীর উপর এবং নারীর জীবনের উপর প্রভাবটা অনেক বেশি নেতিবাচক। এবং সেই জায়গাটা ধরে যদি বলি, যেমন খুব একটা উদাহরণ যদি দেই, যে দক্ষিণ পশ্চিম অঞ্চলে যেটা হয়েছে পানির লবণাক্ততা বাড়ার ফলে, এবং সেখানে দেখা যাচ্ছে যে যেমন পানি আনার কাজটি, এই দায়িত্বটা হচ্ছে নারীদেরকে, এবং অনেক দূরত্বে তাদের যেতে হয়। এবং এটার ফলে তাদের যেটা হয়েছে, তাদের কর্মঘণ্টা বেড়েছে, তাদের উপর অনেকগুলো জেন্ডার বেস ভায়োলেন্সেরও অনেকগুলো ব্যাপার তাদের এসেছে। এবং আপনি যেটা বলেছেন সাতক্ষীরার কিশোরীদের কথা, সেটা দক্ষিণ পশ্চিম অঞ্চলেরও অনেকগুলো গবেষণায় দেখা গেছে যেখানে লবণাক্ততা বেশি, জলবায়ুর পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ বেশি, নারীদের বিভিন্ন রকম হাউসহোল্ড লেভেলের যে কাজ এবং তার যে মোবিলিটি রেস্ট্রিকশন, সেটার ফলে তাদের যেটা হচ্ছে, তাদের অনেকগুলো হেলথ হ্যাজার্ডও কিন্তু হচ্ছে। ওই অঞ্চলে দেখা যাচ্ছে তাদের হাইপার টেনশনের ফলে যারা গর্ভবতী নারী, তাদের অ্যাক্লাম্পসিয়ার পরিমাণ অনেক বেড়ে যায় এবং তাদের পরবর্তীতে যে ঝুঁকিগুলো হয়। তো প্যারিস চুক্তির আগে আসলে এই ধরনের যে অ্যাডভোকেসিগুলো অনেক বছর ধরে হয়েছিল যে কেন এই আলোচনাটা আসবে, এবং প্যারিস চুক্তিতেই হলো প্রথম এই কথাটা বলা হয়েছে। এবং বলা হচ্ছে যে নারীর যেহেতু কন্ট্রিবিউশনও আছে আমাদের মতন দেশগুলোতে, বিশেষ করে যদি এগ্রিকালচারের বলি, আমাদের ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টে বলি, তাহলে শুধুমাত্র তার এই ভালনারেবিলিটি বা বিপন্নতাটা দেখে তার জন্য করলে হবে না, তাকে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার এজেন্সিশিপটা দিতে হবে, যেটাই হচ্ছে প্যারিস চুক্তিতে আসলে। একদম। আমি যদি আসলে বলি যে শুধু তো আপনার বাংলাদেশে না, ওদিন নিউজে পড়ছিলাম যে চাঁদ মধ্য আফ্রিকার একটা দেশ, সেখানে একটা লেক 90% শুকিয়ে গেছে। ফলে আমাদের দেশে যেরকম দক্ষিণাঞ্চলে মেয়েরা দূর দূরান্ত থেকে পানি আনতে হয় কারণ টিউবওয়েল হয়তো কোনো একটা জায়গায় শুধুমাত্র আছে, ওইখানেও সেই একই অবস্থা। ফলে আমি আসলে আপনার কাছে এই জিনিসটি জানতে চাই যে জলবায়ু পরিবর্তনে আমরা যদি এই বিষয়টিকে এভাবে কেউ বলে যে নারী পুরুষ সবাই ক্ষতিগ্রস্ত হয়,
কিন্তু আসলেই এখানে নারীর ক্ষতিগ্রস্ত হওয়ার পরিমাণটা বেশি, সেটিকে আসলে খুব বাড়িয়ে বলা হবে কিনা? আচ্ছা, আমি এভাবে বলি, নারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পুরুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু ভিন্ন ভিন্নভাবে হচ্ছেন। এবং এই যে ভিন্ন ভিন্নভাবে হচ্ছেন, সেটা আমরা যখন পলিসিতে কাজ করি বা কোনো কিছু বাস্তবায়নের কাজ করি, তখন আমরা নারীর যে ভিন্ন বিপদাপন্নতা সেটা খুব একটা মাথায় রাখি না। ফলে নারী একজন অংশীজন হয়ে নারীর জন্য সঙ্গেও যে কথা বলে তার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো উঠিয়ে এনে সেই দিকে মনোযোগী হওয়া, সেই সমাধানের দিকে এগুলো খুব হয় না। ধরেন ফারহানা বলছিলেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততার কথা। এখন লবণাক্ততা আপনার উপরের নদীগুলো আটকে দেওয়ার কারণে কতখানি, জলবায়ুর অ্যাট্রিবিউশনের কারণে কতখানি, এই অ্যাট্রিবিউশন সায়েন্স এখন অনেক উন্নত হয়েছে, সেই বিতর্কে আমরা না যাই। তারপরেও লবণ হচ্ছে একটা সমস্যা। আপনি যদি নারী এবং পুরুষ আলাদাভাবে কথা বলেন তখন দেখবেন যে লবণাক্ততা প্রত্যেকেই বলবে 1 নম্বর সমস্যা, কিন্তু পুরুষ বলবেন কৃষিতে লবণাক্ততা হচ্ছে প্রথম সমস্যা, আর নারী বলবেন পানিতে, খাবার পানিতে লবণাক্ততা হচ্ছে প্রথম সমস্যা। হ্যাঁ, তো যখন আমি ন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা 90s শেষে হয়েছে, যেটা আর রিভাইজড হচ্ছে না, কেন হচ্ছে না সেটাও জানি না, তখন আমি নারীর জন্য খাবারের পানি বা পুরো পরিবারের জন্য খাবারের পানি যতটা গুরুত্বের সাথে এসেছে, তার চাইতে অনেক বেশি এসেছে কৃষিতে পানির যে প্রাপ্যতা, কৃষিতে স্বাদু পানির যে প্রাপ্যতা, সেগুলোতে অসুবিধা নাই, মানে আপনার কৃষি তো লাগবেই, কিন্তু নারীর যে বিশেষ ধরনের বিপদাপন্ন এবং তার রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটির কারণে নারী যে এই খাবার পানির ব্যবস্থাপনাটা করেন এবং নারীর শারীরিক কিছু ফিচার রয়েছে, সেই ফিচারগুলোর প্রতি আসলে যে লক্ষ্য নিতে হবে, এই জায়গাটা আমরা মিস করে যাই। এবং আমরা যখন ধরেন কোনো যখন কোনো ফান্ডকে অ্যাক্সেস করতে যাই, যেটা আপনিও বলেছেন, ফারহানাও বললেন, প্যারিস এগ্রিমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা চুক্তি, তাই না? এরপরে আন্তর্জাতিকভাবে গ্রিন ক্লাইমেট ফান্ড হয়েছে, আমরা তো মাল্টিল্যাটারাল এবং বাইল্যাটারাল ফান্ডিংয়ের জন্য অ্যাক্সেস চাই, কিন্তু আপনাকে সঠিক তথ্য দিতে হবে যে এটা কি জলবায়ু পরিবর্তনের জন্য হয়েছে এবং জলবায়ু পরিবর্তনের জন্য ভোগান্তি কতটা বেড়েছে। ফারহানা এবং আমি কথা বলছিলাম, আজকে যদি বলা হয় যে জলবায়ু পরিবর্তনের অভিঘাতের কারণে আমার নারীকে আগে 15 মিনিট ট্রাভেল করতে হতো, এখন কি 40 মিনিট ট্রাভেল করতে হয়, এই যে তথ্য, এই তথ্য যদি আমি সঠিকভাবে না দিতে পারি, কেন আশা করব যে আন্তর্জাতিক মহল আমাকে সেই অ্যাক্সেসটা দেবে যে তোমার ক্ষতির পরিমাণটা কত? ফলে আমরাও আমাদের বোঝাবুঝির জায়গাটায় এবং তথ্য নির্ভর আর্গুমেন্টের বিষয়ে খুব এগোতে পেরেছি বলে আমি মনে করি না, যেটা প্যারিস এগ্রিমেন্ট পর্যন্ত কিন্তু আমরা নিতে পেরেছিলাম। আরেকটা কথা আমি বলি, আন্তর্জাতিকভাবে 2009-এ প্রথম কপ সিস্টেমে, কনফারেন্স অফ পার্টিসে উইমেন অ্যান্ড জেন্ডার কনস্টিটিউয়েন্সি তৈরি হয়। তাহলে আপনি আর্লি 90s-এ সেই আইএনসির যুগ থেকে কপ তৈরি করেছেন, কপ 15-এ গিয়ে আপনি একটা কনস্টিটিউয়েন্সি পাচ্ছেন যেখানে বিষয়টি, হ্যাঁ, এবং এখানে ফেমিনিস্ট অ্যাক্টিভিজমের বিরাট একটা ভূমিকা রয়েছে। একদম সরাসরি যদি বলি যে ফারহানা হাফিজ, যে দেখেন নারীর স্বাস্থ্যে তো এটা এক প্রভাব ফেলছে, এবং এটা তো একেবারেই সাতক্ষীরার এই ঘটনাটি, এবং এটি এখন সর্বজনীনভাবে বাড়ছে, কিন্তু মানে সাতক্ষীরার এই বিষয়টি এখন যশোর, তারপর খুলনা, পিরোজপুরে এদিকে চলে এসছে। মানে কিশোরীদের পিরিয়ডের সাইকেল উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, এবং তারা এই সাইকেলটা ঠিক করতে গিয়ে তারা কি করছেন, বা যাতে বন্ধ থাকে, কারণ ওই সময় খুব সমস্যা হয়, এই জন্য তারা পিল খাচ্ছেন কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া। তার মানে সরাসরি প্রভাবিত করছে নারীর স্বাস্থ্যকে সেই জায়গাটায়। স্বাস্থ্যের ব্যাপারটা তো যেটা আছে, এটার হচ্ছে অনেকগুলো ছোট ছোট গবেষণায় কিন্তু এটা দেখা গেছে। আরও একটা গবেষণা আছে যে, এবং ওই এলাকায় যেটা এটার হয়তো থাকতে পারে, যেটা হচ্ছে যে নারীদের ইউট্রাসের যে সমস্যাটা এবং হচ্ছে ইউট্রাস ক্যান্সারের যে ঝুঁকি, সেটাও কিন্তু বাড়ে।
আরেকটা হয় যে আমি অনেক সময় পানিবদ্ধতা যখন হয় বা জলবদ্ধতা হয়, আমি অনেকক্ষণ যখন দীর্ঘ সময় আমি ওখানে থাকি, আমার অনেক ধরনের কিন্তু হচ্ছে স্কিনের যে ডিজিজটা হচ্ছে সেটা হচ্ছে। তো যেটা আপা বলছেন এতে নানা রকম সমস্যা হচ্ছে, এবং শুধু এটা দক্ষিণ পশ্চিম অঞ্চলে না, আমি যদি উত্তরের দিকে যাই, আমি যদি সিরাজগঞ্জের দিকে যাই, আমি যদি গাইবান্ধা যেতে, সেখানে আবার আরেক ধরনের ক্যালামিটিস আছে। এবং এই স্বাস্থ্যসেবার সাথে কিন্তু আমাদের আরেকটা যেটা হচ্ছে প্রজনন স্বাস্থ্যটা, যেটা হচ্ছে নারীর, এটা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি যেটা হচ্ছে যেটা হলো যে আমাদের যেহেতু এগ্রিকালচারের উপর একটা সরাসরি প্রভাব পড়ে, যেমন আমার যখন বৃষ্টি দরকার বৃষ্টি হচ্ছে না, যখন বৃষ্টি দরকার নেই তখন বেশি বৃষ্টি হচ্ছে। এটার ফলে হচ্ছে যে আমাদের ফুড প্রোডাকশন এবং আমাদের হাউসহোল্ড লেভেলের যেটা হচ্ছে ফুড ডিস্ট্রিবিউশন, সেখানেও কিন্তু একটা মারাত্মক রকমের বৈষম্য তখন তৈরি হয়, এবং একটা কিন্তু অপুষ্টির যে ব্যাপারটা সেটাও কিন্তু নারী অনেক বেশি ক্যারি করে। আর একটা যেটা হয়, এটার সাথে কিন্তু আর্লি ম্যারেজের একটা বড় যোগসাজশ আছে, স্কুল ড্রপ আউটের একটা ব্যাপার আছে। যে সকল জায়গায় প্রাকৃতিক দুর্যোগ খুবই মানে ঘন ঘন হয়, স্কুল বন্ধ থাকে, স্কুলগুলো হচ্ছে এবং সেখান থেকে কিন্তু আপনার বাল্য বিবাহের একটা আমি আসলে এর সাথে সরাসরি ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো যোগসূত্রতা আছে কিনা সেটি জানতে চাইবো। একটা বিরতি নিয়ে ফিরে এসে আমি জানতে চাইবো আপনার কাছে। একটা বিরতি নিচ্ছি, অন্য পক্ষে থাকুন ডিবিসির সঙ্গে। দেখো, আরও একবার অন্য পক্ষে কথা বলছি। আজ জলবায়ু পরিবর্তন কি প্রভাব ফেলে নারীর জীবনে, যে প্রশ্নটি করছিলাম যেটা কি সরাসরি ডোমেস্টিক ভায়োলেন্সের সাথে বা ভায়োলেন্স, শুধু ডোমেস্টিক না, ভায়োলেন্সের সঙ্গে কোনো যুক্ততা আছে? আচ্ছা, আমি দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিষয়ে পরে আসি, কৃষির বিষয়ে একটু পরে আসি। আমি সাপাহার মান্ডার একটা উদাহরণ দিই, যেখানে খুব পানি খুবই সমস্যা, হ্যাঁ, মরুকরণ ঘটছে ওখানে। তো একজন নারী বলছেন ওখানে তো বাঁধ দিয়ে ভেতরে সেচ করে আন্ডারগ্রাউন্ডের পানি দিয়ে সেচ কাজ আমরা চালাই। এখন বাঁধের বাইরে ধরেন তার বাড়ি, তার বাবার বাড়ি, আর বিয়ে হয়েছে বাঁধের ভেতরে। এখন যখন বন্যার পানি আসছে তখন কিন্তু ওই বাইরে যারা আছেন ওনারা চেষ্টা করেন এই বাঁধগুলোকে ভেঙে ফেলতে, যাতে করে পানিটা সরে আসে, উনাদের উপরে এই মানে ইন্টেন্সিটিটা কমে যায় আর কি। হ্যাঁ, এই বাঁধ ভাঙা নিয়ে দেখবেন যে প্রায় কিন্তু মারামারি হয় দুই পক্ষের মধ্যে। হ্যাঁ, এবং এই সময়টা যার ভেতরে শ্বশুর বাড়ি, বাবার বাড়ি বাইরে, এই যে দুই পক্ষ, এই দুই পক্ষের মধ্যে যে এই ধরনের মারামারি হয়, থানা পুলিশ হয়, এবং এইসব কারণে এই মেয়েটা যে নিগ্রহের শিকার হয়, এইগুলো তো গল্প না, কিন্তু এই বাস্তবতাগুলো কিন্তু আমরা মনে করি যে এটা আসলে বলার কি আছে, মানে হ্যাঁ, কিন্তু এগুলো তো খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনাকে বাঁধের বাইরে যারা আছেন তাদেরকেও যেমন তাদের জন্য ন্যায্যতা দিতে হবে, ঠিক তেমনি ভাবে বাঁধের ভিতরে যাদের আছে তাদের জন্য ন্যায্যতা নিশ্চিত করতে হবে। এটা তো মেয়েটার প্রাপ্য ছিল না। বা ধরেন বিনা আগরওয়ালের লেখাতে আপনি পাবেন আমাদের ফ্ল্যাশ ফ্লাড, ধরেন 2014-তে হলো না, গত বছর, তো গত কয়েক বছর আগে সুনামগঞ্জ শহর, মানে সিলেট শহর, গত বছরের আগের বছর। এখন যখন ফ্ল্যাশ ফ্লাড হয়, ফ্ল্যাশ ফ্লাডে তো কোনো ধরনের নাই, পাহাড়ি ঢলের কোনো পূর্বাভাস, হঠাৎ করে হয় আপনার ধান, সোনালী ধান দাঁড়িয়ে আছে, একেবারে শুয়ে পড়লো, ভাসিয়ে নিয়ে যায়। এখন যেটা হয়, আমি যখন তাহলে আমার অ্যাসেট কি আছে, ধরেন আমার জমিটা আছে, পানির তলে থাকলেও জমিটার একটা কাগজ আছে, বা দুটো ছাগল আছে, এটা ছোট ছোট অ্যাসেট, বা বউটার একটা নাকফুল আছে। প্রথমে কিন্তু আমরা ল্যান্ড বিক্রি করব না পরিবার হিসেবে, প্রথমে যাবে হচ্ছে মেয়েটার যে খুব পার্সোনাল সঞ্চয়ের যে জায়গাটা আছে সেটা যাবে। এই যে অ্যাসেট ইরোশন, তার নিজের বলে যেটুকু, এখন নিজের কেন থাকতে হয় সেটা তো পরিবারের প্রয়োজনেই থাকে, কিন্তু এই যে তার হাত থেকে চলে গেল, এটা কিন্তু পরিবারের প্রয়োজনে গেলেও পরিবারের প্রয়োজনে তো ল্যান্ডটা যায় নাই, বা পরিবার তাকে আবার ফিরিয়ে দেবে ভালো সময়ে, এটাও কিন্তু মেয়েটার মনে প্রত্যয় আনার মতো কোনো বাস্তবতা আমরা তৈরি করতে পারি না। ফলে এই যে ঘটনাগুলো ঘটে, এগুলোর প্রতি আমরা বিশেষ নজর দেই না। হ্যাঁ, কিন্তু এগুলো আপনি ঘটবে। এবং বাড়িতে ফিরে ফারানা যেমন বললেন যে কৃষির যখন হচ্ছে ঠিকঠাক মতো আমি ফলনটা পাচ্ছি না, তখন যে আমায় যখন পিটাবে যে রান্নাটা কেন হয়নি, এইগুলো তো ধরেন তার জ্বালানি খুঁজতে। আচ্ছা, আমি তথ্য দিই, বাংলাদেশ মধ্য আয়ের দেশ হতে চলেছে। বাংলাদেশে এখনো পর্যন্ত ৭৪%
জ্বালানি যেটা রান্নায় ব্যবহৃত হয় সেটা হচ্ছে বায়োগ্যাস, আপনার গোবরের ঘুঁটা, নয়তো হচ্ছে লাকড়ি, নয়তো বা হচ্ছে শুকনা পাতা, খড়। এটা আপনার জোগান করতে হয় না, আপনাকে পানি আনতে জোগাড় করতে হয় না, এগুলো তো সময় যে আপনাকে বাচ্চা দেখতে হয় না, তারপরে সেটা রান্নাটা জোগাড় করতে হয়, সময় তো লাগে। ডোমেস্টিক ভায়োলেন্সের একেবারেই আপা যারা হচ্ছে আমরা যারা পারিবারিক নির্যাতন নিয়ে সরাসরি কাজ করেছি এবং তাদের কাছে যখন জিজ্ঞেস করেছি যে আপনাদের নির্যাতনের হারটা কখন মাত্রাটা বাড়ে, অনেকগুলো কারণের মধ্যে একটা বলেছে তারা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সময়, কারণ হচ্ছে তখন পুরুষদের ইনকামটা বন্ধ হয়ে যায় এবং হচ্ছে হলো খাদ্য সরবরাহ এটা যদি সময় মতন এবং ঠিক মতন দিতে না পারার ফলনে হচ্ছে হলো তাদের শারীরিক নিগ্রহ তো আছে। আর আরেকটা যেটা আপা যেটা বলেছেন মানে সঞ্চয় এবং তাদের মানে সে করছে কিন্তু তার হচ্ছে ডিসিশন মেকিংয়ে থাকছে না, এবং যখনই হচ্ছে নারী তার হিস্সাটা নিতে চাচ্ছে বা ঘরের ভিতরে তার জবাবদিহির মানে পুরুষকে জবাবদিহিতার জায়গায় আনছে, তখন হচ্ছে তাদের এক ধরনের কিন্তু মানসিক নির্যাতন হচ্ছে বেড়ে যায়। এটা সরাসরি একইভাবে যদি দেখেন, আমি যদি ঢাকা শহরেও বলি যে এখন যে প্রচণ্ড গরমটা যাচ্ছে, এই গরমে আসলে রান্নাঘরে তো আরও 2 ডিগ্রি বেশি থাকে, এবং রান্নাঘরটা আমি যদি দুজনকেই জিজ্ঞাসা করি, রান্নাঘর কেন সারা জীবন ছোট হয়? মানে রান্নাঘর কেন সব বাড়িতে সব থেকে অবহেলিত জায়গাটা কেন রান্নাঘর কেন সব থেকে ছোট হয় ওঠে? এবং কারণ ওখানে নারী কাজ করে, সেটি কি আমরা হচ্ছে হ্যাঁ আমাদের দুটো হয়, একটা হচ্ছে হলো রান্নাঘর এবং আমাদের হচ্ছে যেটা হচ্ছে আমাদের ওয়াশ ম্যানেজমেন্ট, এই দুটো জায়গাকে আমরা সবচেয়ে বেশি কম গুরুত্ব দেই। একটা হচ্ছে যে পুরুষের জন্য ওয়াশের ব্যাপারটা মনে হচ্ছে যে সে খুব সাবলীলভাবেই মানে সব জায়গায় সকলভাবে সে অ্যাক্সেসটা নিতে পারে, নারীর জন্য হচ্ছে তার প্রাইভেসির জায়গাটা আমরা দেখি, এবং আমার কাছে মনে হয় যে এটা আমাদের হাইজিন প্র্যাকটিসটার সাথেও একটা বড়ভাবে যুক্ত। আমরা মনে করি যে এইটার জন্য অনেক স্পেস, এটার জন্য আলো বাতাস, এটার স্বাস্থ্যগত ঝুঁকির ব্যাপার আমরা দেখি না, যার কারণে এটা শুধুমাত্র জলবায়ু পরিবর্তন বা এটার জন্য আপনি দেখেন যতগুলো দুর্যোগ ঘটে তারও কিন্তু হচ্ছে হলো যে আমাদের হচ্ছে ইগনোরেন্সের কারণে আমরা যে গ্যাস বিদ্যুৎ এগুলোর আসলে সচেতনতাটা বা তার যে নিরাপত্তা মানে সেটা আসলে নেই। তবে যেটা আপনি বলছিলেন যে হ্যাঁ অবশ্যই আমাদের দেখতে হবে যে এই যে শহরেও যে জলবায়ু পরিবর্তন জনিত কারণে যে ঘটনাগুলো ঘটছে সেটারও হচ্ছে প্রভাব হচ্ছে নারীর উপর পড়ছে। একদম শেষ মুহূর্তে যদি আসি যে তাহলে কি তথ্য দেয়া, আপনি যেটি বলছিলেন যে প্যারিস চুক্তির পরে বা যাদের কাছে আসলে আমরা এই বিষয়গুলো সমাধানের জন্য যাই তাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া, সেটি কি আসলে একমাত্র উপায় এই মুহূর্তে? একমাত্র না, মানে কিন্তু অন্যতম উপায় আপনি সঠিক তথ্য পৌঁছানো এবং সেই তথ্যের মাধ্যমে তথ্যকে গুরুত্ব দেওয়া এবং উনি আসলে সেই তথ্য পেয়ে কি করবেন সেই জায়গাটাও তৈরি করে দেয়া। এই সামগ্রিকভাবে এইভাবে আমরা মোকাবেলা করতে পারবো আর কি। তবে একটা জিনিস বলি, সক্ষমতা যত বাড়বে আমরা দুর্যোগময় পরিস্থিতি তত এড়াতে পারবো। আপনার বাড়িতে এসি আছে, আমার বাড়িতে এসি আছে, কারণ হচ্ছে আমরা সেটুকু এফোর্ড করতে পারি। হ্যাঁ, হিট ওয়েভ আমাদেরকে 2 ডিগ্রি বাড়লেও আমরা আরেকটু এসি অন করব, ফলে সক্ষমতা বাড়ানো। কিন্তু সেটা রাস্তার গাছ লাগিয়েও সক্ষমতা বাড়াতে পারবেন, আপনার হাতে টাকা থাকলে এসি লাগিয়েও আপনি করতে পারবেন। চয়েস কোনটা আপনার? কোনটা আপনি ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য কোন মোডালিটিতে যাবেন সেইটা আপনার নির্ভর করবে একেবারে আবার একটা রাজনৈতিক মানে একটা বিতর্ক থেকে যায় যে আমি কি এসি লাগাবো সমাধান কিনা, সেটা তো আমি তো আমার জলবায়ু পরিবর্তনের যে মানে দীর্ঘসূত্রিতা বা দীর্ঘমেয়াদী প্রভাব, সেখানে তো এই যত বেশি এসি এবং আমাদের যে দালান কাঠামোর যে অবয়ব সেটা তো আমার একটা অনেক অনেক বড় আর আরেক ধরনের ঝুঁকি আসলে তৈরি করছে। আমার কাছে মনে হচ্ছে যে তথ্য আসবে কোত্থেকে, বাংলাদেশে যেটা নিয়ে গবেষণার জায়গাটা এবং আমাদের সরকারের পলিসি আছে এই জায়গাতে জেন্ডার সমতার কথাও সেখানে বলা হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে গবেষণা থেকে আমরা যে তথ্যগুলো এখন পর্যন্ত বলছি সেটা কিন্তু গত 10 বছর আগের। আমাদের একেবারেই এখনকার প্রেক্ষাপটে কি তথ্য আছে আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু আমাকে যখন কথা বলতে হবে তখন আমাকে সঠিক রেফারেন্স দরকার, সেটার যেমন দরকার আছে। এবং আমাদের যে যতগুলো ডিসিশন হয়, আমাদের যদি একটা বাঁধও তৈরি হয়, আমার যদি একটা রাস্তাও তৈরি হয়, তার আসলে জলবায়ুগত ঝুঁকি আছে কিনা, আমি যে একটা ইনফ্রাস্ট্রাকচার করছি তার জলবায়ুগত ঝুঁকি আছে নাকি, এবং সেখানে নারীর
জন্য আলাদা কোনো বাড়তি ঝুঁকি তৈরি করছে কিনা সেই কথাটা নারীর মুখ থেকেই আসলে আনা এবং তাকে আসলে সেই জায়গাটায় রাখা। 40 ডিগ্রি সেলসিয়াসে কোন ধান টিকবে আমরা সেটা নিয়ে আলাপ করছি। সেটা কিন্তু আমার এক্সটেনশন কিন্তু নারীর কৃষক বাড়ছে, তো এক্সটেনশন ধরেন 27-28% পৌঁছাচ্ছে নারীর কাছে এক্সটেনশন সার্ভিস। হ্যাঁ, আমি সেটাই বলছি, 40 ডিগ্রি সেলসিয়াসে কোন ধান টিকবে আমরা সেটা নিয়ে যদিও গবেষণা করছি, কিন্তু আসলে না, সেই তথ্য তো আপনার নারীকে পেতে হবে, কারণ কৃষিতে তার অংশগ্রহণ বাড়ছে। হ্যাঁ, এবং একইভাবে এই এত গরমে আসলে কিভাবে তার স্বাস্থ্যগত, নারীর স্বাস্থ্য এবং এই সমস্ত ধরনের ভায়োলেন্স থেকে বের হয়ে কিভাবে কি করা যাবে সেটার জন্য আসলে নীতি নির্ধারকদের কাছে পৌঁছাতে হবে তথ্য, সেটাই আসলে এই মুহূর্তে বোধহয় দরকার। আমার মনে হয় যে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যদিও মনে হয় যে বিষয়গুলো একটু বোধহয় পেছনের দিকের বিষয়, কিন্তু কথা বলতে বলতেই হয়তো একটা সময় নীতি নির্ধারকদের কানে আসবে। ধন্যবাদ দুজনকেই সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।